আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আগামী 2 সপ্তাহের মধ্যে ব্যাপক পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। এই আদালতে অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড ও গুম খুন সহ 21টি মামলা চলমান আছে। নতুন চিফ প্রসিকিউটরের হাত ধরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে দেশ ও বিদেশে খবরের অংশ হয়ে যাওয়া এই ট্রাইব্যুনালের। আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর পদত্যাগ করতে পারেন অথবা তাদের সরিয়ে দেওয়া হতে পারে। সাথে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও নানা ধরনের অনিয়মে যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলোর তদন্তে বিশেষ টিম গঠন করা হতে পারে। সবচেয়ে বড় যে উদ্যোগটি নতুন প্রসিকিউশন টিম নিতে যাচ্ছে সেটি হলো এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আইসিটির একাধিক সূত্র বলছে, ট্রাইব্যুনালে যে 21টি মামলা চলমান সেগুলোতে বেশিরভাগ আসামি করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকার কিচেন ক্যাবিনেটের সদস্যের হুকুমে, এমন জনশ্রুতি আছে। এই অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে চায় নতুন প্রসিকিউশন। পাশাপাশি দল নিষিদ্ধের বিধান ও সেনা সদস্যদের এই ট্রাইব্যুনালের বিচারের বিধান যুক্ত করা সহ অন্তর্বর্তী সরকার আমলে জারি হওয়া আইসিটি নিয়ে 4টি অধ্যাদেশের গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা পর্যালোচনা করবে নতুন প্রসিকিউশন। এসব অধ্যাদেশ ও সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি দল উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারে এমন খবর আছে নতুন প্রসিকিউশনের কাছে। তার আগেই আইনি বিষয়গুলো ঝালাই করে নিতে চায় নতুন প্রসিকিউটর ও তার টিম। সংশ্লিষ্টরা মনে করেন, তদন্ত হলে গত 18 মাসে আইসিটির অনেক অজানা কাহিনী বেরিয়ে আসবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বদর আল শামসের বিচার হবে। তবে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকে। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ক্ষমতায় আসার পর 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 1973 সালের আইনটি সংশোধন করে এবং 25শে মার্চ 2010 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় 2012 সালের 12ই মার্চ দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2013 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে প্রথম রায় ঘোষিত হয়েছিল এই ট্রাইব্যুনালে। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আজমের মতো ব্যক্তিদের বিচার হয় এই ট্রাইব্যুনালে। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিটিতে নতুন মাত্রা যোগ হয়। রাতারাতি আগের আসামের পক্ষের আইনজীবীরা হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2024 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার জামাত ইসলামপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযুক্ত জামাত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। একই সাথে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। এরপর থেকে তাজুল ইসলাম জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 21টি মামলায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই 21টি মামলায় 457 জনের বিরুদ্ধে বিচার চলেছে। আসামিদের মধ্যে 293 জন পলাতক এবং 164 জন কারাগারে রয়েছে। প্রথমে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2 ট্রাইব্যুনালে এবছরের 9 ফেব্রুয়ারি পর্যন্ত 24টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যে 3টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে সেগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ
11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গাজীপুরের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল 2। রাজসাক্ষী হওয়া এক আসামিকে খালাস করে রায় দেওয়া হয় এই মামলায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরো 34টি মামলা এখন তদন্তাধীন রয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এর মধ্যে রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে হত্যার মামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামী 4 মার্চ রায় ঘোষণা করা হবে। এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের আমলের হওয়া গুম ও নির্যাতনের বিচার চলছে। বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক ও বর্তমান কর্মরত সহ মোট 20 জন সেনা কর্মকর্তা মামলার আসামি। পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 65 জন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। অন্তর্বর্তী সরকার আমলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কর্তৃত্ব ছিল তাজুল ইসলামের নেতৃত্বে জামাতপন্থী আইনজীবীদের হাতে। সরকার বদলের সাথে সাথে বদল হয় সেই নেতৃত্বের। গত 24 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে নতুন নির্বাচিত সরকার। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। সরকার বদলের সাথে সাথে ট্রাইব্যুনাল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। অনিয়ম, দুর্নীতি, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এসব নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ এবং বিভক্তিও বাড়ছে। রাজনৈতিক মহাদর্শের জায়গা থেকেও কেউ কেউ প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে একে অন্যের প্রতি বিষোদ্গার করছেন। এসব বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে না গেলেও তিনি সার্বিক বিষয় অবগত আছেন। আগামী 15 দিনের মধ্যে প্রসিকিউশনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে আইনগতভাবে সব সিদ্ধান্তই নেবেন বলে জানান তিনি। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ 16 জন প্রসিকিউটর কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার ও মোহাম্মদ মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিম, বিএম সুলতান মাহমুদ, মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার ও ফারুক আহমেদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন 9 জন প্রসিকিউটর। তাজুল ইসলামের বিদায়ের দিনই তিনি এবং প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিমের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। ইতিমধ্যে তাজুল ইসলাম ও মুনার হোসেন তামিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন এসব অভিযোগ বিদ্বেষপ্রসূত ও মিথ্যাচার। অন্যদিকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে অন্য পক্ষের করা অভিযোগও সামনে আসে। প্রসিকিউশন টিম থেকে সুলতান মাহমুদকে অপসারণ করতে গত 11 জানুয়ারি আইন ও বিচার উপদেষ্টা বরাবর একটি চিঠি দেন তাজুল ইসলাম। এতে সুলতানের বিরুদ্ধে বেআইনিভাবে ট্রাইব্যুনালের গোপন তথ্য বাইরে সরবরাহ, বিশ্বাস শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, সুপ্রিম কোর্টে নিরাপত্তা প্রহরীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি, গানম্যানকে নিয়ে তুচ্ছ কারণে যত্রতত্র যাকে তাকে গুলি করার নির্দেশ, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ আনা হয়। তবে সুলতান মাহমুদের স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন, পারিবারিক বিষয়ে তাজুল ইসলাম ও হুসেন তামিম তাকে ভুল বুঝিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করিয়েছিলেন। ট্রাইব্যুনাল সূত্রগুলো বলছে, প্রসিকিউশন বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক মহাদর্শের জেরে বিবাদে জড়িয়ে পড়েছে। একজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রসিকিউশন পুনর্গঠনের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিএনপি ও অন্যান্য দলের কয়েকজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপিপন্থী শীর্ষ আইনজীবীরা ট্রাইব্যুনালে কোনো আইনজীবী প্রসিকিউশনে নিয়োগ দিতে অনাগ্রহ দেখান। জানা গেছে, প্রসিকিউটর সুলতান মাহমুদ বিএনপি পন্থী আইনজীবী হিসেবে পরিচিত। জামাতপন্থী অন্য কয়েকজন প্রসিকিউটরের সঙ্গে তার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে অনেক আগে থেকেই। প্রসিকিউটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগ পাল্টা অভিযোগের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গাজী মোনার হোসেন তামিমের পক্ষে দাঁড়িয়েছেন অন্তত 5 জন প্রসিকিউটর। অন্যদিকে সুলতান মাহমুদের পক্ষে দাঁড়িয়েছেন 5-6 জন প্রসিকিউটর। এর মধ্যে পদ, পদবি ও গাড়ির সুবিধা না পাওয়ার মতো অনুযোগও রয়েছে কয়েকজন প্রসিকিউটরের, যারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইন কর্মকর্তা।
দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এসব অভিযোগ চাওয়ার হয় ভাবতে হচ্ছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। 2 সপ্তাহের মধ্যে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছেন সরকারের শীর্ষ মহল। বিশেষ করে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাল হোসেন তামিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে সরকার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সে কারণে ট্রাইব্যুনালে এর মধ্যে যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এমনিতেই এই মামলার রায় হওয়ার পরপরই এর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বেশ সমালোচনা হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা গুলের নির্দেশ দিয়েছিলেন কিনা সেটির প্রামাণিক দলিল নিয়ে প্রশ্ন উঠেছিল। 24শে ফেব্রুয়ারি সাংবাদিকরা নতুন চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান এরই মধ্যে যেসব মামলার রায় হয়েছে সেগুলো পুনরায় ট্রায়ালে আনার কোনো সুযোগ আছে কিনা। এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলার রায় এরই মধ্যে হয়েছে পর্যায়ক্রমে সেই রায়গুলোর নথি পরীক্ষা করে দেখা হবে। এমনকি বিচার সম্পন্ন হওয়া মামলাগুলোর ফাইলে যদি কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। ফর্মাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। একই সাথে যে 21টি মামলা এখন চলমান আছে সেগুলোর এফআইআর থেকে শুরু করে সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে সরকারের উপর মহলে। সরকার একটি সূত্র বলছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করে সরকার কোনো প্রশ্নের মুখে পড়তে চায় না, কারণ ইতিমধ্যে এই ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম নিয়ে সরকারের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে একটি হলো অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের 4 সদস্যের হুকুমে মামলাগুলোতে আসামি কাদের করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হতো। কিচেন ক্যাবিনেটের সদস্যদের নির্দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস রুমে বসে কাগজপত্র ঠিক করা হতো। অনেককে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হতো। এমন প্রেক্ষাপটে 26শে ফেব্রুয়ারি নতুন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছেন তার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবেন না। আবার কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। আবার তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম অনেক বিধি বহির্ভূত সুবিধা নিত এমন অভিযোগের তদন্তের সিদ্ধান্ত হয়েছে। দর্শক, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক প্রক্রিয়ার শুরু থেকেই মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা নানা ব্যত্যয় ও ত্রুটির কথা নিয়ে সমালোচনা করে আসছিলেন। তাদেরই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত 15 মাসে বিনা বিচারে অনেককে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর পদের এই পরিবর্তনের ফলে প্রতিহিংসা পরায়ণতার অবসান হবে বলে মনে করেন সারা হোসেন। সূত্রগুলো বলছে, আরও একটি বিষয় নতুন প্রসিকিউশনকে গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতাকে পাশ কাটিয়ে আইসিটি অ্যাক্টকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, নিজেদের ইচ্ছে মাফিক 4 বার নতুন করে অধ্যাদেশ জারি করেছিল, যার অনেকগুলো উচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়তে পারে। যেমন দল নিষিদ্ধের বিধান যুক্ত করা এবং সেনা সদস্যের বিচার করা নিয়ে 2টি অধ্যাদেশ কোর্টে চ্যালেঞ্জ হতে পারে শিগগিরই। 12ই মার্চ সংসদ অধিবেশন বসার আগে এসব অধ্যাদেশ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় আইন মন্ত্রণালয়। ইতিমধ্যে তারা সে কাজও শুরু করেছে। সূত্রগুলো বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের প্রশাসনিক ও আইনগত 2 ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো 1 দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22 ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFT প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা AG। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26 ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ একসময় NSI এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে MISTর কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।
সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা DGFI এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে DGFI এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে GOC বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে EBRCর কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে 24 পদাতিক ডিভিশনের GOC করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের GOC হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের GOC ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার GOC করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।